তোমার সামনে মাধ্যমিক 2024 যদি এই কোশ্চেনটা আসে ধাতুবিদ্যা থেকে, তুমি কি করবে কোশ্চেনটা, বা কিভাবে সহজে কোশ্চেনটা করতে পারবে। দেখো কোশ্চেনটা আগে দেখো, থার্মিট পদ্ধতি কি বা থার্মিট পদ্ধতির মূলনীতি কি, থার্মিট পদ্ধতির দ্বারা কোন কোন ধাতু আমরা নিষ্কাশন করতে পারি, এটাকে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বা বলা হয় কেন। দেখো এই কোশ্চেনটা আমরা অতি সহজেই করব। প্রথমেই দেখো এই থার্মিট পদ্ধতির নীতি কি, প্রথমে আমি বলি থার্মিট পদ্ধতি কি। থার্মিট পদ্ধতি বা থার্মিট মিশ্রণ দুটোই একই জিনিস। থার্মিট পদ্ধতি হচ্ছে একটা ধাতু নিষ্কাশন পদ্ধতি যেখানে অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি কারণে একটি মৌলকে ব্যবহার করে অক্সিজেনের যে সমস্ত অক্সাইড যেগুলো আমরা আকরিক হিসাবে ব্যবহার করি, সেই আকরিক থেকে কম সক্রিয় ধনাত্মক মৌল বের করে দেওয়ার পদ্ধতি হচ্ছে কি থার্মিট মিশ্রণ। আশা করব তোমাদের কারোরই মাথায় ঢোকেনি। ব্যাপারটা শোনো, অক্সিজেন, এই অক্সিজেনের প্রতি দেখো অক্সিজেন বা সালফার এগুলোকে আমরা কি বলি, চ্যালকোজেন মৌল বলি না, চ্যালকোজেন মৌল। আর চ্যালকোজেন কথা অর্থ কি আকরিক মৌল, তাই তো জানি। আকরিক মৌলগুলির মধ্যে অক্সিজেনের প্রতি একটা কম আসক্তি আর একটা তীব্র আসক্তি। এই তীব্র আসক্তি এবং কম আসক্তি যুক্ত ধনাত্মক মৌল, কি মৌল, দুটোই ধনাত্মক পজিটিভ মৌল। ঠিক আছে, বলছে তীব্র আসক্তিযুক্ত কোনো মৌল ব্যবহার করলে কম আসক্তিযুক্ত অক্সাইড মৌল থেকে অক্সিজেনকে বের করে দেওয়ার পদ্ধতিকে আমরা বলি কি থার্মিট মিশ্রণ, যেটা আমরা উচ্চ তাপমাত্রায় করি। বোঝা গেল না? আচ্ছা, আরেকটা ভালোভাবে বলি শোনো। ধরো আমি অক্সিজেনের কোনো আকরিক নিলাম বা অক্সিজেনের কোনো যৌগ নিলাম, ধরলাম আমি নিলাম ফেরাস অক্সাইড Fe2O3। তাহলে এখানে দেখো অক্সিজেন আছে, বলছে এই যে যৌগ বা আকরিক বা অক্সাইড যৌগ থেকে যদি আমরা একটা তীব্র আসক্তি মৌল ব্যবহার করি, কার প্রতি তীব্র আসক্তি, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি মৌল, যেমন অ্যালুমিনিয়াম ব্যবহার করি, তাহলে এই অ্যালুমিনিয়াম কি করবে, অক্সিজেনের সঙ্গে জুড়ে যাবে এবং এই যে ফেরাসটাকে আলাদা করে রেখে দেবে, বা এই ফেরাস অক্সাইড থেকে ফেরাস বেরিয়ে যাবে এবং এই অক্সিজেন এই অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো, ফেরাস একটা পাবো এবং অ্যালুমিনিয়াম যুক্ত অক্সাইড পাবো Al2O3। সে কী পাবো সেটা পরে বলছি। ঠিক আছে, এই বলছে এই ফেরাস অক্সিজেনের প্রতি আসক্তি আছে এবং অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি আছে, কিন্তু ফেরাসের তুলনায় অ্যালুমিনিয়ামের আসক্তির পরিমাণ এত বেশি যা অ্যালুমিনিয়াম কি করে এই ফেরাস অক্সাইড থেকে অক্সিজেনকে বার করে নিজের সঙ্গে নিয়ে নেয় এবং ফেরাসকে আলাদা করে দেয়। আর এটাকে দেখো আলাদা পড়ে আছে, তাহলে ফেরাস তো একটা ধাতু, এটাকে বলা হয় ধাতু নিষ্কাশন পদ্ধতি, এটাকে বলা হয় কি থার্মিট পদ্ধতি, যেটা আমরা কি উচ্চ তাপমাত্রায় করি। কি তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায়। আগে ব্যাপারটা বোঝো, তারপরে কি লিখতে হবে আমি বলছি। তাহলে বোঝাতে পারলাম, অক্সিজেনের প্রতি কম আসক্তি ধনাত্মক মৌল থেকে বা অক্সাইড থেকে অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি মৌল যেমন অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম বা তীব্র আসক্তিযুক্ত মৌল কম আসক্তিযুক্ত মৌল থেকে অক্সিজেনকে বার করে শুধুমাত্র ধাতুকে আলাদা করে দেওয়ার পদ্ধতিকে আমরা বলি কি থার্মিট পদ্ধতি বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এই পদ্ধতিটা আমাদের গোল্ডস্মিথ বলেছিলেন বলে কে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি আমরা বলে থাকি। ক্লিয়ার করতে পারলাম? এবার এইটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল ব্যাপার। এবার আমরা বলছি এই শুধুমাত্র এই পদ্ধতিতে ফেরাসকে করা হয় না, ফেরাসও করা হয়, ম্যাঙ্গানিজও করা হয় এবং আমরা ক্রোমিয়ামও করি। এই তিনটে ধাতু
অক্সিজেনের প্রতি আসক্তি আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে বেশি নেই। অ্যালুমিনিয়ামের আসক্তি এদের এই তিনটে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফেরাসের তুলনায় অনেক বেশি। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সমস্ত ধাতুর অক্সাইড থেকে অক্সিজেনকে বের করে শুধুমাত্র ধাতুকে আলাদা করার পদ্ধতিকে আমরা বলি কি থার্মিট পদ্ধতি, যেটা আমরা উচ্চ তাপমাত্রায় করি, যার আবিষ্কারকর্তা হচ্ছে আমাদের গোল্ড স্মিথ। ক্লিয়ার করতে পারলাম? এবারে চলো আমরা কি লিখব। তোমরা আসলে জানতে চাইছো কি লিখবো স্যার, কি লিখবো? ঠিক আছে, এই লেখার আগেই বলি সবাইকে শুভাশিস ক্লাসরুমে স্বাগত, ওয়েলকাম। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা এই পদ্ধতির নীতি কি লিখব সেইটা দেখে নিই এবং বিক্রিয়াগুলো কি হবে সেটাও দেখে নিই। বিক্রিয়ার নীতি কি লিখবে এই বিক্রিয়াতে? উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি অপেক্ষাকৃত তীব্র আসক্তি বিশিষ্ট পজিটিভ, এই ধনাত্মক লিখলে না, তুমি ধনাত্মক লিখবে, ধনাত্মক মৌল যেমন অ্যালুমিনিয়াম, তুমি এটা লিখতে পারো মৌল বা ধাতু দ্বারা ধনাত্মক ধাতু দ্বারা অক্সিজেনের প্রতি অপেক্ষাকৃত কম আসক্তি, অর্থাৎ দুজনেরই আসক্তি আছে কিন্তু এটা তুলনায় আসক্তিটা একটু কম। ধাতুর অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া অক্সাইড ধাতুর অক্সাইড থেকে বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়, যেখানে কম আসক্তিযুক্ত ধাতু যেমন কি ফেরাস, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম প্রভৃতির অক্সাইড অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা তত্ত্ব করলে ধাতুগুলি বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, আর এটাকে বলা হয় কি গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটাই হচ্ছে আমাদের গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। ঠিক আছে, নীতি। ঠিক আছে, যেখানে কম আসক্তিযুক্ত অক্সিজেনের অক্সাইডগুলো ফেরাস, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, বিজারক হিসাবে কি নেওয়া হয় অ্যালুমিনিয়াম চূর্ণ। ঠিক আছে, যেখানে বিজারক হিসাবে নেওয়া হয় অ্যালুমিনিয়াম, এখানে এই অ্যালুমিনিয়াম কি করে এদের অক্সাইড থেকে অক্সাইডগুলোর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনা উৎপন্ন করে এবং সেখান থেকে এই ফেরাস এবং ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামকে গলিত অবস্থায় আলাদা করে দেয়। এই পদ্ধতিকে বলা হয় কি গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। ক্লিয়ার করতে পারলাম? যেখানে কি করা হয় ফেরাস, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামের আমাদের অক্সাইড নেওয়া হয় এবং বিজারক হিসাবে আমরা নিই অ্যালুমিনিয়াম। ঠিক আছে, একটা বিক্রিয়া তোমাকে দেখাচ্ছি, তুমি প্রত্যেকটা বিক্রিয়া অটোমেটিক্যালি করতে পারবে। ঠিক আছে, কোনো রূপ অসুবিধা হবে না। ঠিক আছে, চলো প্রথমে ফেরাসের বিক্রিয়া করাই। দেখো ফেরাস অক্সাইডের সংকেত কি Fe2O3। কেন লিখলাম Fe2O3? কারণ এই ফেরাসের চার্জ হচ্ছে 3+, অক্সিজেনের চার্জ 2-। আমরা সেই 7-এ পড়েছিলাম না, এর 3 আর অক্সিজেনের 2 কর্ণ নিয়ম, যেখানে এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায়। চার্জের ভিডিও করিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে নাও, ডেসক্রিপশান বক্সে তোমরা এই চার্জের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে ফেরাস অক্সাইডকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করাবো? অ্যালুমিনিয়ামের সঙ্গে। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করাবো। ঠিক আছে, আচ্ছা এই ফেরাসের প্রতি অক্সিজেনের প্রতি আসক্তি আছে এবং অ্যালুমিনিয়ামেরও আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের আসক্তির পরিমাণ ফেরাসের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, তাহলে এখান থেকে ফেরাস আলাদা হয়ে যাবে, সঙ্গে অ্যালুমিনা উৎপন্ন হবে। চলো তাহলে নর্মালি আমি বললাম কি
এখান থেকে ফেরাস আলাদা হয়ে যাবে, তাহলে ফেরাস আগে লিখে দিচ্ছি, ব্যালেন্স পরে করব, একদম সোজা পদ্ধতি, একদম সোজা। তাহলে এখান থেকে ফেরাস আলাদা হয়ে গেল, আর এই অ্যালুমিনিয়াম আর এই অক্সিজেন যুক্ত হবে। দেখো অ্যালুমিনিয়ামের চার্জ কত 3, অক্সিজেনের চার্জ 2, তাহলে এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায়, তাহলে Al2O3। ক্লিয়ার? চোখ বুঝে ক্লিয়ার? ব্যালেন্স ঠিক আছে কিনা, তাই তো? চলো দেখো ধাতুর ব্যালেন্স, ফেরাস কটা আছে এখানে 2, এদিকে 1, তাহলে সামনে 2 দাও, দিলাম 2। এবার দেখো আর একটা ধাতু আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এখানে 1, এদিকে 2, তাহলে এর সামনে 2 দাও। অক্সিজেন এদিকে 3টে, এদিকে 3টে, তাহলে ব্যালেন্স কমপ্লিট। ঠিক আছে? তাহলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, এই ফেরাস আলাদাভাবে তৈরি হয়, যা আমরা গলিত অবস্থায় পাই। কি অবস্থায়? গলে যাওয়া অবস্থায়। ঠিক আছে? আর তার সঙ্গে আমরা পাই কি অ্যালুমিনা, ঠিক আছে? আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ট্রেন রাস্তায় যে সমস্ত ক্র্যাক বা ফাটল আমরা সৃষ্টি হয়, সেই ফাটলগুলোকে আমরা জুড়তে পারি। ঠিক আছে? এই পদ্ধতি যদি না থাকতো, হঠাৎ করে যদি কোনো কারণে ট্রেন রাস্তায় কোনো কিছু হয়ে যায়, তখন ট্রেন রাস্তাকে তুলে নিয়ে যেতে হতো আমাদের, যেখানে হচ্ছে আমাদের এই পাতি ঠিক করা হয়। তাহলে সেইটাকে না করে আমরা ওই ট্রেন রাস্তায় রিপেয়ারিং করার জন্য আমরা কি করি, এই থার্মিট পদ্ধতি ব্যবহার করি, যেখানে আমরা ফেরাস অক্সাইড নিয়ে যাই এবং এরকম একটা পাত্রে নিয়ে যাই, এদিকে ফুটো করে, এদিকে এরকম চোঙের মতো থাকে, আর রাস্তা যদি এরকম ক্র্যাক থাকে রাস্তার, এইখানে কি করা হয়, টেম্পারেচার দেওয়া হয়। ঠিক আছে? প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এবার দেওয়ার সঙ্গে সঙ্গে এইখান থেকে এই ফেরাস অক্সাইড দেওয়া হলো, সঙ্গে অ্যালুমিনিয়াম দেওয়া হলো। তাহলে এই অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম দেওয়া হলো, এখান থেকে অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে এবং ফেরাস গলিত অবস্থায় এর মধ্য দিয়ে চলে আসবে, আর এই গ্যাপে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ভর্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চালানো হবে। ভর্তি হয়ে গেল, এবার করার পর এটাকে সরিয়ে নেওয়া হয় এবং যা অবশিষ্ট বাইরে এদিক ওদিক করে আছে সেগুলোকে আমরা কি করি, মেশিনের সাহায্যে ক্লিয়ার করে দিই, দিয়ে আমরা ট্রেন রাস্তার যে ফাটলগুলো আমরা কি করি, আবার জুড়ে দিই। ঠিক আছে? কয়েক ঘন্টার ব্যাপার, বেশি সময় লাগে না। আর যদি না হতো, তাহলে একটা ট্রাকে যদি কোনো সমস্যা হতো, 2-3 দিন লেগে যেত, বহু সমস্যা হতো। ঠিক আছে? আশা করব বোঝা গেল, ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখো এটা তো ফেরাসের হলো, তাহলে আর দুটো বিক্রিয়া করে দিই। আমাদের ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম দুটো বিক্রিয়াও একই জিনিস, দুটো বিক্রিয়াও খুব সোজা, খুব সোজা। Cr2O3, এটা ক্রোমিয়াম অক্সাইড বলা হয়। ঠিক আছে? কারণ এরও চার্জ 2, এর চার্জ 3, এর চার্জ 2, একটু আগে দেখালাম একই জিনিস। সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করা হবে, তাহলে কি পড়ে থাকবে, ক্রোমিয়াম আলাদা হয়ে যাবে, ক্রোমিয়াম পড়ে থাকলো। সঙ্গে কি উৎপন্ন হবে, Al আর O3 যুক্ত হবে, হবে কি Al2O3 হলো। এবার দেখো ব্যালেন্স করো, একইভাবেই ব্যালেন্স করো। ক্রোমিয়াম এখানে 2, এদিকে 1, তাহলে 2 দাও। এখানে দেখো অ্যালুমিনিয়াম 2, এদিকে 2, দেখো এখানে O3 দেখো একই বিক্রিয়া। দেখো এখানে 2 অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, এখানে 2 ফেরাস, এখানে 2 ক্রোমিয়াম, এখানেও অ্যালুমিনা, এখানেও অ্যালুমিনা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তাহলে এই জন্যই বলছি, এই একটা বিক্রিয়া করতে পারলে তোমরা সবগুলো বিক্রিয়া করতে পারবে। এবার আমরা করছি কি, ম্যাঙ্গানিজ। দেখো ম্যাঙ্গানিজ সংকেত হচ্ছে কি MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কি করা হয়, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করা হয়। ঠিক আছে? করলাম কি হবে, ম্যাঙ্গানিজটা আলাদা হবে, প্রথম থেকেই বললে ম্যাঙ্গানিজ আলাদা হলো, হয়েছে। অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হবে, অ্যালুমিনা, Al2O3। এবার ব্যালেন্স করো, দেখো ম্যাঙ্গানিজ এখানে একটা ছিল, এদিকে একটা, অ্যালুমিনিয়াম এদিকে একটা ছিল, এদিকে 2 হয়েছে, এখানে 2 সামনে দাও, হলো। অক্সিজেনে ম্যাচ করে নি, তাহলে অক্সিজেনে ম্যাচ করতে হলে দেখো এখানে 2, এখানে 3, তাহলে 6 করতে হবে, তাহলে সামনে 2 দাও, আর এর সামনে 3 দাও। 3 দেওয়ার জন্য অক্সিজেনটা ম্যাচ করে গেল, কিন্তু ম্যাঙ্গানিজ আলাদা হয়ে গেছে, তাই এর সামনে 3 দিয়ে দাও, হয়েছে। আবার এই অ্যালুমিনিয়াম দেখো 4টে হয়ে গেছে, তাহলে এখানে 2 দেওয়ার প্রয়োজন নেই, এখানে 4 দাও। ক্লিয়ার? প্রথম থেকে বসিয়ে মুখস্থ করবে না, এটা মুখস্থ ব্যাপার নয়, জাস্ট দেখে ম্যাচ করাবে। ঠিক আছে? বিক্রিয়া আমাদের ব্যালেন্স করার নিয়ম কি, প্রথমে ধাতু, তারপর অধাতু, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন, এই অর্ডারে করবে, কোনোরূপ সমস্যা হবে না। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে। এবং যারা আমাদের ক্লাসে নতুন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করব গোল্ডস্মিথের
এই পদ্ধতি যদি তোমাদের মাধ্যমিক 2024-এ পড়ে তাহলে আর তোমাদের কোনোরূপ সমস্যা হবে না। থার্মিট মিক্সচার বলে দেয় বা থার্মিট মিশ্রণ যদি বলে দেয় তখন তুমি কি লিখবে একটু বলে দিই। থার্মিট মিশ্রণ বললে তোমরা এটা বা এটা বা এটা তিনটেই বলতে পারো। এটা আর এটাকে 3:1 অনুপাতে নেওয়া, অর্থাৎ ফেরাস অক্সাইডকে 3 অনুপাত এবং অ্যালুমিনিয়াম চূর্ণ 1 অনুপাতে নেওয়া হয়। ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেন পড়ে কি শর্ট কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি নেওয়া হয়? জানা হয় অ্যালুমিনিয়াম। এটা তো অ্যালুমিনিয়াম সংকেত, এটা বক্সাইডের সংকেত বা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে বলছে ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা দাও, উদাহরণ সহযোগী। ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা তোমাকে দিতে বলেছে খুব সহজে। ঠিক আছে, আমরা এইটা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে এই কোশ্চেনটা করব। ঠিক আছে, ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে আমাদের জারণ এবং বিজারণ সংজ্ঞা আমাকে দিতে বলেছে। ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ কাকে বলা হয়? ভালো করে শুনবে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াকে বলা হয় কি? জারণ বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম কি? কি বললাম? যে রাসায়নিক বিক্রিয়ায় অণু অথবা পরমাণু অথবা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ হয় না, বর্জন হয়, তাকেই বা সেই বিক্রিয়াকেই আমরা বলি কি? জারণ বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম? তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অণু, পরমাণু বা আয়ন একাধিক, এক হতে পারে বা একাধিক ইলেকট্রন বর্জন করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। দেখো, জারণ বিক্রিয়ার বহু রকমের সংজ্ঞা আছে। কোনো মৌল থেকে হাইড্রোজেনকে লাথি মেরে বার করে দেওয়াকে কি বলা হয়? জারণ। কোনো সঙ্গে অক্সিজেনের যুক্ত হওয়াকে আমরা জারণ বলি। ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে আমরা জারণ বলি। ঠিক আছে, অনেক রকমভাবে আমরা বলতে পারি। অথবা কোনো তড়িৎ ধনাত্মক মৌলকে বার করে দেওয়াকে আমরা জারণ বলি। কোনো ঋণাত্মক মৌলের সঙ্গে জুড়ে যাওয়াকে আমরা কি বলি? জারণ বলি। কিন্তু এখানে এত কথা বলেনি, অনেকগুলো তত্ত্ব হয়। এখানে বলেছে শুধুমাত্র ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমাকে জারণের সংজ্ঞা দিতে বলেছে। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় নর্মালি তাকেই বলা হয় কি? জারণ বিক্রিয়া। আর উল্টোটা হয় কি? বিজারণ বিক্রিয়া। এখানে বর্জন হচ্ছে, ওখানে গ্রহণ হবে, তাকেই বলা হয় কি? বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম? চলো একটা উদাহরণই দিই। উদাহরণ দিই যাতে তোমাদের অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়াকেও বলতে পারি, সেই উদাহরণটা তোমরাও পেয়ে যাবে। দেখো, আমি কি করলাম, একটা উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়। দেখো, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি হবে? MgO2 হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। ঠিক আছে স্যার, এখানে 2 আছিলেন। রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌলের আয়ন ট্রান্সফার অর্থাৎ চার্জের উপর ডিপেন্ড করে মৌলটা গঠন হয়। যেখানে ম্যাগনেসিয়ামের চার্জ ছিল 2, অক্সিজেনের চার্জ ছিল 2, এর -2 আর এর +2, তাহলে এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায়, সেম চার্জ হলে কেটে যায়, তাহলে MgO। স্যার Mg কেন আগে লিখলাম, অক্সিজেন কেন পরে লিখলাম? Mg হচ্ছে ধনাত্মক মৌল, অক্সিজেন হচ্ছে ঋণাত্মক মৌল। ধনাত্মক মৌল সামনে লেখা হয়, ঋণাত্মক মৌল পরে লেখা হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? MgO। এবার আমরা ব্যালেন্স করছি। দেখো, ব্যালেন্স করে নিই, তারপর জারণ বিজারণ ব্যাখ্যা করব। অক্সিজেন 2 আছে, এটি সামনে 2 দাও, 2 দিয়ে দাও, হয়ে গেল, গল্প শেষ হয়েছে। এবার দেখো ইলেকট্রন বর্জন করছে বা গ্রহণ করছে, আমি বুঝবো কি করে? দুটো তত্ত্ব অ্যাপ্লাই করছি, তোমাকে দেখাবো ব্যাপারটা। এখানে ছিল কি? ম্যাগনেসিয়াম।
যেখানে ম্যাগনেসিয়াম শুধু ছিল ইন্ডিভিজুয়াল পরমাণু, তাই তো? কি ছিল পরমাণু? কারণ এখানে কোনো চার্জ ছিল না যুক্ত হওয়ার আগে, তো এটা কি ছিল? পরমাণু, কোনো চার্জ নেই। হয়েছে? এইটাকে ভাঙো, দেখো তাহলে এমজি আর অক্সিজেন যুক্ত হয়েছে, কি হবে? এমজি 2+ আয়নে ভাঙছে আর অক্সিজেন 2- আয়নে ভাঙছে। 2+ কত অর্থ কি? ইলেকট্রন গ্রহণ না বর্জন? কমেন্ট বক্সে ফটাফট কমেন্ট করো। অবশ্যই 2+ আয়ন কত অর্থ কি? ইলেকট্রন বর্জন। তাহলে এমজি এখানে কি করেছে? দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, কি উৎপন্ন হয়েছে? এমজি 2+ আয়নে, ঠিক আছে? 2+ আয়নে উৎপন্ন হয়েছে। আর ইলেকট্রন বর্জনকে আমরা কি বলি? জারণ। তাহলে এখান থেকে তীর চিহ্ন মারবে এই পর্যন্ত, হলো এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। হয়েছে? এছাড়াও বলেছিলাম একটু আগে, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? জারণ। দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটাকে কি বলি? জারণ বিক্রিয়া বলি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এখানেই তোমাদের বিজারণ বিক্রিয়া একসাথেই দেখাবো, ঠিক আছে? আর সেকেন্ড উদাহরণ তোমাকে করতে হবে না। এই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মুছে দিচ্ছি। এবার নিচে লিখছি কি? বিজারণ। বিজারণ কাকে বলা হয়? একই রকম ভাবে যদি এখানে গ্রহণ হচ্ছিল, এটা বর্জন হচ্ছিল, ওটাকে গ্রহণ হবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, সেই বিক্রিয়াকে বলা হয় কি? বিজারণ বিক্রিয়া। তাহলে লেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ হয়, না গ্রহণ করে লেখো, করে, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? এখানে বর্জন হচ্ছিল, এখানে গ্রহণ হয়েছে। দেখো গ্রহণ করাকে বলা হয় কি? বিজারণ। দেখো এখানেই দেখাচ্ছি, দেখো এখানে অক্সিজেন, দেখো পরমাণু ছিল অক্সিজেন O2, অক্সিজেন এখানে ভেঙেছে কি? Mg2+, অক্সিজেন 2-। কত অর্থ কি? ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে অক্সিজেন, ঠিক আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, কি উৎপন্ন হয়েছে? O2- আয়নে, ঠিক আছে? তাহলে এখানে এইখান থেকে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? অবশ্যই এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? কারণ অক্সিজেন এখানে দুটো ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে, ঠিক আছে? তাহলে এই একই বিক্রিয়ার মাধ্যমে একটা জারণ দেখালাম, একটা বিজারণ দেখালাম। এখানে তোমাদের দুটো কোশ্চেন কমপ্লিট হলো। এমন একটা বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, বা উদাহরণের সহিত দেখাও জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তাহলে সেই কোশ্চেনটাও কোশ্চেন হয়ে গেল। আর আমাদের জারণ, ইলেকট্রনের তত্ত্ব অনুসারে জারণ এবং বিজারণের সংজ্ঞা এবং উদাহরণও আমরা দেখে নিলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। আশা করব তোমাদের আর কোনোরূপ অসুবিধা নেই। যেখানে এই উদাহরণের সাহায্যে তোমরা জারণ বিজারণ একই সঙ্গে ঘটে সেটাও বলতে পারবে, এবং জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে ব্যাখ্যা সেটাও তোমরা বলতে পারবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর 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 টেস্ট পেপারে একাধিকবার কোশ্চেন আছে। কোশ্চেনটা দেখো, তোমরাও বুঝতে পারবে এই কোশ্চেনটা কি, আর এই কোশ্চেনটা এত কিসের ইম্পর্টেন্ট যা এতবার টেস্ট পেপারে আছে। চলো চলো আরও একটি ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ। কোশ্চেনটা দেখো, কপার বা তামার জিনিস বা তামার বিভিন্ন অধিকাংশ সংকর ধাতুর জিনিসগুলো
খোলা বাতাসের উপর রেখে দিলে ধীরে ধীরে সেই তামার জিনিসের ওপর সবুজ সবুজ দাগ হয়ে যায় কেন? দেখো, তামার কোনো জিনিস বা তামার কোনো শঙ্কধাতুর ওপর বা শঙ্কধাতুকে যদি আমরা আর্দ্র বাতাসে, অর্থাৎ যেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই বাতাসে যদি আমরা রেখে দিই, তাহলে কপার প্রথমে কি করে, বায়ুর আর্দ্রতার মধ্যে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করে, যার সঙ্গে তোমরা জানো CuO, এবং এই CuO আবার বায়ুতে থাকা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কপার কার্বনেট। ঠিক আছে, কি বললাম, প্রথমে কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড, এই কিউপ্রিক অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কপার কার্বনেট। এই কপার কার্বনেটের সঙ্গে আবার জল এবং অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন করে, কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড, দুটো মিশ্রণ। এই দুটো মিশ্রণের কালার হচ্ছে কি সবুজ। ঠিক আছে, আর এই সবুজ সবুজ দাগ হচ্ছে কি কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের মিশ্রণ। আর যার জন্য কি হয়, কপারের বিভিন্ন শঙ্কধাতু বা কপারের জিনিসগুলোর উপরে সবুজ সবুজ দাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা তো মুখে বললে হবে না, লিখতে হবে। চলো কি লিখবে, বিক্রিয়া তোমাকে করতে হবে। তাহলে কি লিখবে, লিখবে কপার বা কপারের বিভিন্ন সংকর ধাতুগুলি আর্দ্র বাতাসে রেখে দিলে প্রথমে কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড CuO অক্সাইড উৎপন্ন করে। হয়েছে, তাহলে করে এটা এই পর্যন্ত লেখার পর বিক্রিয়া দেবে, কপার প্লাস অক্সিজেন কি উৎপন্ন হবে, কিউপ্রিক অক্সাইড। ব্যালেন্স করো, এখানে 2 দাও, এখানে 2 দিয়ে দাও। ক্লিয়ার হয়েছে? বলছে এই কিউপ্রিক অক্সাইড উৎপন্ন, কিউপ্রিক অক্সাইড বায়ুর কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার কার্বনেট CuCO3 কার্বনেট উৎপন্ন করে। এটা লিখলাম। আবার এর কি করব, আমাদের কি করব, বিক্রিয়া করাবো। তাহলে CuO সঙ্গে কার্বন ডাই অক্সাইড, কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, O2 উপস্থিতিতে কি হয়, CO3। ব্যালেন্স মোটামুটি কমপ্লিট। এটা হলো, বলছে উৎপন্ন কপার কার্বনেটের সঙ্গে কি বললাম, উৎপন্ন কপারের কার্বনেটের সঙ্গে জল এবং অক্সিজেনের বিক্রিয়া। ঠিক আছে, এই উৎপন্ন কপার কার্বনেটের সঙ্গে উৎপন্ন কপার কার্বনেটের সঙ্গে কপার জল ও অক্সিজেনের বিক্রিয়ায় কপার
কার্বনেট CO3 ও কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, বুঝছে? হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। যার বর্ণ সবুজ, তাই কপার এর উপর সবুজ সবুজ দাগ পড়ে বা দাগ হয়। ব্যালেন্স করতে হবে, তোমাদের বিক্রিয়া করাতে হবে। তাহলে করো, কপার কার্বনেট প্লাস কপার প্লাস জল প্লাস অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে? কপার কার্বনেট প্লাস কপার হাইড্রোক্সাইড। 2 কেন করলাম? OH এর মাইনাস চার্জ, কপারের +2, ঠিক আছে? ঠিক আছে ব্যাপারটা। চলো এবার আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করো, কপার এখানে 2, এদিকে 2, এখানে হাইড্রোজেন 2, এদিকে হাইড্রোজেন 2, অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন 3টে 4টে। আচ্ছা এখানে 2, ওভারঅল 2 দাও তো। আচ্ছা এখানে 2 দাও সবগুলো, এটা 2 দাও, এখানে 2 দাও, হয়েছে? এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। এবার ব্যালেন্স কমপ্লিট। তাহলে 3 ধাপে কমপ্লিট হয়। প্রথমে কি করলো? কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করলো, এটার নাম কি? কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড হয়েছে। তারপরে এই কিউপ্রিক অক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কপার কার্বনেট। এই কপার কার্বনেটের সাথে কপার, জল এবং অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড। আর যার বর্ণ কি হয়? সবুজ বর্ণ। এটার বর্ণ কি? সবুজ। আর এই বর্ণ কপারের জিনিসের উপর আস্তরণ পড়ে যায়, আর এবং সবুজ সবুজ ছোপের কারণ হয়। আর তার জন্য কপার এবং কপারের সংকর ধাতুর উপরে সবুজ সবুজ দাগ পড়ে। ঠিক আছে, চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। আজকের সেশনের শেষ কোশ্চেন, পারদ সংকর কি বা অ্যামালগাম কি? ঠিক আছে, চলো এই কোশ্চেনটা করে আজকের এই ক্লাসটা আমরা আজকে শেষ করব। পারদ সংকর কি বা অ্যামালগাম কি তোমরা দেখতে পাচ্ছ। আজকের এই কোশ্চেনটা শেষ বা এই সেশনটা শেষ করার আগেই বলে দিচ্ছি, তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে তোমরা বাই পোস্ট করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের এই প্রত্যেকটা সমস্যাগুলো সমাধান করে দেওয়ার, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এ গিয়ে কোনোরূপ সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে, চলো দেখো অ্যামালগাম কি বলছে। কোনো সংকর ধাতুর একটা উপাদান যদি পারদ হয়, কি বললাম? ধরো সংকর ধাতু কাকে বলা হয়? বিভিন্ন ধাতুর মিশ্রণকে আমরা সংকর ধাতু বলি। বলছে এই মিশ্রণের মধ্যে একটা উপাদান যদি পারদ থাকে তখন তাকে বলা হয় পারদ সংকর। কি বললাম? ধরো আমি এ বি সি যুক্ত করে ডি করলাম, ডি হচ্ছে তাহলে সংকর ধাতু, এরও সংকর ধাতু, বিরও সংকর ধাতু, সিরও সংকর ধাতু। ঠিক আছে, বলছে এই এ বি সির তিনটের মধ্যে যদি একটা উপাদান এই জি হয় অর্থাৎ পারদ হয়, তখন তাকে বলা হয় পারদ সংকর। ঠিক আছে, বা অ্যামালগাম। ক্লিয়ার? যদি এটা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয় তাহলে অ্যালুমিনিয়ামের অ্যামালগাম। হয়েছে, যে যাই হোক এদের চার্জ অনুযায়ী যুক্ত হয়। যদি লোহার সাথে যুক্ত হয় লোহার অ্যামালগাম, কপারের সাথে যুক্ত হলে কপারের অ্যামালগাম। বোঝা গেল কি? ক্লিয়ার? তাহলে পারদের সঙ্গে যুক্ত হওয়াকে বলা হয় কি? আমাদের অ্যামালগাম বা পারদ সংকর। ক্লিয়ার? আজকের সেশনটা মোটামুটি এখানেই আমরা শেষ করব। আবারও দেখা হবে পরবর্তী সেশনে গিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো এবং
কমপ্লিট প্রিপারেশন নাও, যাতে তোমাদের মাধ্যমিক 2024 সঙ্গে তোমরা একদম ঝড়ের গতিতে কোশ্চেনের আনসার করতে পারো। চলো আজকে সেশনটা এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।